আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা যখন বিধ্বস্ত কিংবা একাকী দাঁড়িয়ে থাকা বাড়িগুলোতে পা রাখছেন, তখন তারা অন্যান্য সামগ্রীর সঙ্গে হামাসের রাখা একটি চিঠিও খুঁজে পাচ্ছেন। যুদ্ধ চলাকালীন অনুমতি ছাড়া বাড়ি ব্যবহারের জন্য ওই চিঠিতে ক্ষমা প্রার্থনা করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। চিঠিতে লেখা হয়, আল্লাহ আপনার চেষ্টা, ধৈর্য, ত্যাগ ও রক্তকে কবুল করুন এবং আপনি যা হারিয়েছেন তার সর্বোত্তম প্রতিদান দিন। আপনি আপনার পবিত্র ধর্ম ও মাতৃভূমির জন্য সীমাহীন কষ্ট পেয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। চিঠিতে লেখা হয়, আমাদের ক্ষমা করবেন, আমরা আপনার জিনিসপত্র ব্যবহার করেছি, আপনার বাড়িতে প্রবেশ করেছে, আপনার খাবার খেয়েছি, আপনার পানীয় পান করেছে, আপনার পোশাকও পরেছে। প্রতিটি শিশুর কান্না, প্রতিটি অবিচার, কষ্টের প্রতিটি ক্ষণের জন্য আমাদের ক্ষমা করুন। আল্লাহর কসম, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ লড়াই করেছি। আমরা আত্মসমর্পণ করিনি, অবহেলা করিনি, বিশ্বাসঘাতকতা করিনি, দুর্গ ছেড়ে যায়নি। চিঠির শেষে বলা হয়, আল আকসা মসজিদের আঙিনায় আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। খবরে বলা হয়, এই চিঠি পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন গাজার বাসিন্দারা। তারা প্রতিরোধ যোদ্ধাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এদিকে যুদ্ধবিরতি শুরুর পূর্ব মুহূর্তের একটি অভিযানের ভিডিও প্রকাশ করেছে আল কাসাম। ওই অভিযানে রাফার শাবুরা শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েলি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের পর বিভিন্ন দিক থেকে তাদের ওপর 3টি শেল নিক্ষেপ করা হয়। এরপর গোলাগুলি শুরু হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর গাড়িগুলোকে লক্ষ্য করে একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটান কাসামের যোদ্ধারা। প্যালেস্টাইন ক্রনিকল বলেছে, শেষ মুহূর্তের এই হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের অটুট বীরত্ব প্রকাশ পেয়েছে। প্রতিরোধ যুদ্ধের তীব্রতা শেষ দিকে আরও গতিশীল হয়েছিল বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। এদিকে বুধবার প্রকাশিত এক ভিডিওতে আল কাসাম ব্রিগেডসের বেইত হানুন ব্যাটালিয়নের কমান্ডার আবু হামজাকে গাজায় দেখা গেছে, যাকে 8 মাস আগে উত্তর গাজায় হত্যা করা হয়েছে বলে ঘোষণা করেছিল ইসরায়েল। ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে গাজাবাসীদের সঙ্গে বৈঠক করছেন তিনি। ইসরায়েলি বাহিনীর ওপর শীর্ষস্তরের বহু হামলার নায়ক আবু হামজা গাজার ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেন এবং লক্ষ্য পূরণে ইসরায়েলি ব্যর্থতার কথা বর্ণনা করেন। তিনি বলেন, শক্তিশালীদের জয় না পাওয়ার অর্থ হচ্ছে তারা হেরেছেন, আর দুর্বলরা হারেননি মানে তারা জয়ী। আবু হামজা বলেন, ইসরায়েল কেবল ধ্বংসযজ্ঞই করেছে, কিন্তু গাজার শক্তিমত্তাকে ভাঙতে পারেনি। গাজা তার মর্যাদা অটুট রেখে বিজয়ী হয়েছে। বেইত হানুনে আবু হামজার জনসম্মুখে আসার ঘটনাকে ইসরায়েলের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন ইসরায়েলি গবেষক ওর বিয়ালিকভ। তার বিদ্রুপাত্মক মন্তব্য ছিল, সাধারণ একজনকে হত্যা করে আবু হামজাকে নির্মূলের কৃতিত্ব নিতে চেয়েছে সেনাবাহিনী। আল মায়াদিন জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড লড়াই হয়েছে। ইসরায়েলি সেনা এবং ইহুদি বসতি স্থাপনকারীরা কয়েকটি শহরে অনুপ্রবেশ করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালালে প্রতিরোধ গোষ্ঠীগুলো পাল্টা হামলা চালায়। আল-কুদস ব্রিগেডসের জেনিন ব্যাটালিয়ন জানিয়েছে, তাদের বুরকিন ইউনিটের যোদ্ধারা একটি অবরুদ্ধ বাড়ির কাছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হন। তারা দখলদার সেনাদের ওপর মুহুর্মুহু গুলি ছোড়েন এবং তাদের গাড়িগুলোর ওপর এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। একইভাবে আল আকসা মর্টার্স ব্রিগেডসের জেনিন ব্যাটালিয়নও সেখানে সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াই করেন। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা একটি বাড়ি ঘিরে লাউড স্পিকারে বাড়ির বাসিন্দাদের বেরিয়ে আসতে বলার পর বাড়ির ভেতর থেকে সেনাদের লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করা হয়। অন্য যোদ্ধারা বাইরে অবস্থান করা ইসরায়েলি বুলডোজারে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান। এতে কয়েকজন সেনা নিশ্চিতভাবে আহত হন। ইসরায়েলি ড্রোন সেখানে কয়েকটি মিসাইল নিক্ষেপ করে বলে খবরে বলা হয়েছে। বুধবার জেনিন ক্যাম্পে আবার প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। তাছাড়া ইসরায়েলি বাহিনী নেবলুসের পার্শ্ববর্তী কফার কালিল, রামাল্লার পার্শ্ববর্তী মাজার, রামাল্লার তুরমুস আয়া ও কারাওয়াত বনি জায়েদ এলাকায় হানা দেয়। প্রতিরোধ যোদ্ধারা সেখানেও তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। সেনাদের সহায়তায় ইহুদি বসতি স্থাপনকারীরা আল খালিলের মাসাফির ইয়াত্তা এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালান। সেখানে প্রতিনিয়ত বসতি সম্প্রসারণের হুমকি দিচ্ছেন ইহুদিবাদীরা। দখলদাররা পশ্চিম তীরে হামলা অব্যাহত রাখলে ইসরায়েলি অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন। ইসরায়েলের একটি মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে।
হাদশোতে বজমান নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়, আনসারুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইহুদিবাদীরা পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত রাখলে ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবারও শুরু করবে ইয়েমেন। ইসরায়েলি সেনারা মঙ্গলবার জেনিন শহরে হামলা শুরু করেন। এতে 10 ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতিরোধে গত 4 দিনে একজন ইসরায়েলি সেনা নিহত এবং 11 জন আহত হন। আল মায়াদিন জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর কয়েকজন কট্টরপন্থী মন্ত্রী সরকার ছাড়ার হুমকি দিলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ব্যাপক ভিত্তিক হামলার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। এরপর সেখানে হানা দেয় ইসরায়েলি বাহিনী। প্রতিরোধ যোদ্ধারাও সেনা এবং বসতি স্থাপনকারীদের প্রতিহত করার অঙ্গীকার করেছেন। গাজার যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়ে 1 বছরেরও বেশি সময় পর লোহিত সাগরে আটক গ্যালাক্সি লিডার জাহাজের ক্রু সদস্যদের মুক্তি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সহায়তার অংশ হিসেবে 2023 সালের 19 নভেম্বর জাহাজটি আটক করা হয়েছিল। বুধবার হামাসের সঙ্গে আলোচনার ভিত্তিতে ওই ক্রু সদস্যদের মধ্যস্থতাকারী ওমানের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে সংগঠনটি। জাহাজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আটক হওয়ার সময় বাহামাসের পতাকাবাহী এবং এক ইসরায়েলির মালিকানাধীন জাহাজটিতে 25 জন ক্রু ছিলেন, যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। 15 মাস আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে ইসরায়েল সম্পৃক্ত বহু জাহাজে হামলা চালিয়েছেন হুথিরা। যুদ্ধের উত্তাল সময়ে গ্যালাক্সি লিডার জাহাজটি আটক করেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনসারুল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সামরিক ভূমিকা রাখায় আনসারুল্লাহ যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশে সই করেন। আদেশে বলা হয়, হুথিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের এক মুখপাত্র বুধবার স্বীকার করেছেন, গাজা যুদ্ধে তাদের গিভাদি ব্রিগেড 86 সেনা ও কমান্ডার হারিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এদিন উত্তর গাজা থেকে ব্রিগেডটির উল্লেখযোগ্য সেনা প্রত্যাহারের পর এই তথ্য জানান মুখপাত্র। ইসরায়েলি সেনাবাহিনী এক ভিডিওতে প্রকাশ করেছে, যেখানে দেখা যায় গিভাদি ব্রিগেডের সেনারা তাদের সরঞ্জামাদি নিয়ে ইসরায়েল সীমান্তের দিকে চলে যাচ্ছেন। মুখপাত্র জানান, 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে মোট 841 সেনা কর্মকর্তা ও সৈনিক নিহত হন। স্থল অভিযানে প্রাণ হারান 405 জন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বারবার বলে আসছে, জনরোষ এড়াতে এবং সেনাদের মনোবল ধরে রাখার চেষ্টায় ইসরায়েল তাদের নিহত সেনা সংখ্যা গোপন করছে। এর আসল সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে বহুগুণ বেশি। ইসরায়েলি দৈনিক হারেটজ বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর নতুন সংকটের কথা তুলে ধরেছে। বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা এবং রিপ্লেসমেন্ট ছাড়াই অনেক সেনা কর্মকর্তার পদত্যাগের কথা জানিয়েছে দৈনিকটি। সেনাপ্রধান হার্জি হালেভি এবং সার্জান কমান্ডের নেতা ইয়ারান ফিঙ্কেলম্যান দুজনেই মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন। হালেভি বলেন, বাকি জীবন আমাকে 7 অক্টোবরের ব্যর্থতা বহন করে চলতে হবে। দৈনিকটি বলেছে, এর ধারাবাহিকতায় মনে করা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেতের প্রধান সহ বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করবেন। তারা যে শুধু পদত্যাগ করছেন তা নয়, একই সঙ্গে হামাসকে প্রতিহত করার যুদ্ধে নিজেদের ব্যর্থতা খুঁজতে বাহিনী একটি স্বাধীন তদন্ত কমিটিও গঠন করতে যাচ্ছে। কিন্তু নেতানিয়াহু এই ধরনের কমিটি গঠনে বাদ সেজেছেন। একটি অসচ্ছল পরিস্থিতি তৈরি করে নিজের স্থায়িত্ব দৃঢ় করতে চাচ্ছেন তিনি। পশ্চিম তীরের জেনিনে শুরু হওয়া অভিযানের বিষয়ে হারেটজ লিখেছে, পদত্যাগ করতে যাওয়া অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে খুশি করার জন্য নেতানিয়াহু জনগণের সঙ্গে প্রতারণা করছেন। এই অভিযান চলতে গিয়ে পশ্চিম তীর কিংবা অন্যান্য স্থান থেকে যেই প্রতিশোধমূলক হামলা আসবে তা ইসরায়েলের জন্য সুখকর হবে না বলেও দৈনিকে মন্তব্য করা হয়।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স এজেন্সি বুধবার জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন ধ্বংসস্তূপের নিচ থেকে এই পর্যন্ত 200 ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এজেন্সির প্রধান মাহমুদ বাসাল জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রায় 10,000 ফিলিস্তিনির লাশ উদ্ধার এখনও বাকি রয়েছে। তিনি জানান, কমপক্ষে 2,900 লাশ সম্পূর্ণরূপে পচে গেছে, যাদের পরিচয় শনাক্ত করার উপায় নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় তারা মৃত্যুবরণ করেছেন। উদ্ধারকারী দলগুলো জটিল পরিস্থিতির মধ্যে সময়মতো তাদের কাছে পৌঁছতে পারেনি। তিনি জানান, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আহত নাগরিকদের কাছ থেকে প্রতিদিন দুর্দশার ফোন পেত। ইসরায়েলের বর্বর বাহিনী অ্যাম্বুলেন্স এবং তাদের কর্মীদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখায় উদ্ধারকারীরা এসব ফোনে সাড়া দিতে পারেননি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।